নমস্কার। মোহনপুর অনিতা স্কুলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীকে অভিনন্দন। আজকে আমি তোমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে বোঝানোর চেষ্টা করব। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলতেই তোমরা বুঝতে পারছো বিশাল বড়, অর্থাৎ ওনার যে জীবনী, উনি অনেক কিছু লিখেছেন। তাই দীর্ঘ সেই সময়ে বিদ্যাসাগর যা কিছু লিখেছেন তাকে আমি সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করেছি তোমাদের সামনে। অবশ্যই তোমরা মনোযোগ সহকারে বলবে, কেননা এই ক্লাসটাতে আমি দুইবার বলার কোনো সুযোগ পাবো না। তাই তোমাদেরকে আমি বলছি, প্রথমে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে একটু আলোচনা করব, তারপর আমি ডিটেলস এগুলি তোমাদেরকে যা যা লিখেছি সেগুলি তোমাদেরকে আমি বলে দেব। তো প্রথমে আমি বলছি যে কি বীর সিংহের সিংহ শিশু ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। রবীন্দ্রনাথের ভাষায় বাংলা গদ্যের তিনিই যথার্থ শিল্পী ছিলেন। তার সাহিত্য রচনার উদ্দেশ্য ছিল জনকল্যাণকর। তত্ত্ববোধিনী পত্রিকাকে কেন্দ্র করে বিদ্যাসাগর, অক্ষয় কুমার ও দেবেন্দ্রনাথ কর্ম গান ও ভক্তির সমন্বয় সাধন করেছিলেন তিনি। তাছাড়া 1847 থেকে 1865 পর্যন্ত যে পর্বটি ছিল সেটা ছিল তত্ত্ববিনোদিনী বলা হতো, এবং এক অর্থে বিদ্যাসাগর পর্বও বলা হতো। বিদ্যাসাগর সে যুগের জন্মগ্রহণ করেছিলেন। সেই সময়টি ছিল এজ অফ রিজন অ্যান্ড রাইট অফ ম্যানের যুগ, অর্থাৎ যুক্তি দ্বারা মানবাধিকার প্রতিষ্ঠার উন্মেষকাল। বিদ্যাসাগর এই কালের সার্থক পুরোহিত ছিলেন। বিদ্যাসাগরের রচনাবলীকে অনুবাদমূলক এবং মৌলিক এই দুই ভাগে বিভক্ত করা যেতে পারে। মৌলিক রচনাসমূহ তো মূলত তর্ক বিতর্কমূলক তুলনায় এর অনুবাদ গ্রন্থগুলি বিচিত্র হয়েছে। এর অনুবাদ গ্রন্থমূলক ভাবানুবাদ এবং মর্মানুবাদ হয়ে থাকে। বিদ্যাসাগরের রচনা হলো অনুবাদমূলক যে রচনাগুলি ছিল সেটা হলো হিন্দি বৈতালি 25 থেকে অনুবাদ বেতাল পঞ্চবিংশতি, যেটা 1847 সালে হয়েছিল। কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকের স্বাচ্ছন্দ্য গদ্যানুবাদ শকুন্তলা 1854। তারপর হলো ভবভূতির উত্তরাখণ্ডের আখ্যানের অনুসরণের সীতার বনবাস, যেটা 1860 খ্রিস্টাব্দে। তারপর শেক্সপিয়রের কমেডি অফ এরোস এর গল্পাংশের অনুবাদক ভ্রান্তি বিলাস 1854 খ্রিস্টাব্দে। এছাড়া তিনি কয়েকখানি পাঠ্যপুস্তকের অনুবাদও করেছিলেন। মার্সম্যান এর হিস্টোরি অফ বেঙ্গল এর কয়েকটি অধ্যায় অবলম্বনে বাংলার ইতিহাস 1848 খ্রিস্টাব্দে। তারপর চেম্বার্সের বায়োগ্রাফিক অফ রেডিমেন্টালস অফ নলেজ অবলম্বনে তিনি জীবনচরিত 1849 খ্রিস্টাব্দে, বুধোদয় 1851 খ্রিস্টাব্দে এবং ইসবের ফ্যাবলস অবলম্বনে কথামালা 1856 খ্রিস্টাব্দে রচনা করেন। এই অনুবাদগুলি যথার্থ মৌলিক গ্রন্থের মতো মর্যাদা পেয়েছিল। তারপরে যেমন ধরো মৌলিক রচনার মধ্যে রয়েছে প্রভাবতী সম্ভাষণ 1891 খ্রিস্টাব্দে, বন্ধু রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে রচিত, তা বাংলা গদ্যে লিখিত প্রথম শ্লোক ছিল। তারপর বিদ্যাসাগর রচিত 1891 খ্রিস্টাব্দে ছিল বিদ্যাসাগর চরিত। সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্যের বিষয়ক প্রস্তাব সেটা ছিল 1835 খ্রিস্টাব্দে। সমাজ সংস্কারমূলক রচনা বিধবা বিবাহ চলিত হওয়া উচিত কিনা এতদ্দেশীয় প্রস্তাব 1855 খ্রিস্টাব্দে। বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা এতদ্দেশীয় বিচার প্রথম 1871 খ্রিস্টাব্দে, দ্বিতীয়টা ছিল 1873 খ্রিস্টাব্দে। শীর্ষক পুস্তকাগুলির মধ্যে অভ্রান্ত মুক্ত তত্ত্বের সমারোহ এবং তীক্ষ্ণ বিশ্লেষণ যথার্থ প্রাবন্ধিকের প্রতিভা সুপ্রমাণিত করেছেন। তারপর হলো লঘু রচনাও ছিল।
অতি অল্প হইল 1875 খ্রিস্টাব্দে, আবার অতি অল্প হইল 1873 খ্রিস্টাব্দে। তাহলে কশ্চিৎ উপযুক্ত ভাইপুষ্য ছদ্মনামে রচিত হয়েছিল বহু বিবাহ বিষয়ে তারানাথ তর্ক বাসপতির প্রতিবাদে বেনামি উত্তর প্রশ্নোত্তর ব্রজবিলাস 1884 খ্রিস্টাব্দে। গ্রন্থ কশ্চিৎ উপযুক্ত ভাইপুষ্য ছদ্মনামের নবদ্বীপের বজ্রনাথ বিদ্যারত্নের বিধবা বিবাহ বিরোধী সংস্কৃত বক্তৃতার উত্তর রত্ন পরীক্ষা, সেটা করেছিল 1886 খ্রিস্টাব্দে। কশ্চিৎ উপযুক্ত তাইতো সহস্র ছদ্মনামে রচিত। এইসব রচনা বঙ্গপ্রিয় বিদ্যাসাগরের উপস্থিতি চোখে পড়েছিল। তারপর শিক্ষামূলক রচনার মধ্যে রয়েছে বর্ণ পরিচয় প্রথম ও দ্বিতীয় ভাগ 1855 খ্রিস্টাব্দে, সংস্কৃত ব্যাকরণ উপক্রমণিকা শিশু শিক্ষার ভিত্তি প্রস্তুত করতে এবং শিশু মনস্থ অনুযায়ী তাদের পঠন পাঠনের উপযোগী পাঠ্যপুস্তক রচনার প্রয়াস করেছেন তিনি। তাছাড়া বিদ্যাসাগর থেকে সাহিত্য গদ্যের জন্ম হয়েছিল। তিনি ভারসাম্য রক্ষা করতে মধ্যপন্থা অনুসরণ করেছিলেন। এডিসন ইংরেজি সাহিত্যের গদ্যে যা করেছেন, বিদ্যাসাগর বাংলা গদ্য সাহিত্যের জন্য সেই কাজ করলেও শস্যহীন বিশেষ কোনো একদিন প্রবণতাহীন গদ্যই হচ্ছে তার গদ্যের প্রধান বৈশিষ্ট্য। বঙ্কিমচন্দ্রের আগেই বিদ্যাসাগর বিষয়ের প্রয়োজন অনুসারে ভাষাও সরল করে নিয়েছিল। এই ছিল বিদ্যাসাগর সম্পর্কে সাধারণ জ্ঞান। এবার আমি বোর্ডের মধ্যে যেগুলি লিখেছি সেগুলি সম্পর্কে তোমাদেরকে বলছি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমরা অবশ্যই খুব পরিচিত নাম। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছিলেন 26 সেপ্টেম্বর 1820 খ্রিস্টাব্দে। তোমরা অবশ্যই দেখবে 26 সেপ্টেম্বর 1820 খ্রিস্টাব্দে। পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মাতা ভগবতী দেবী। পিতা ছিলেন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মাতা ভগবতী দেবী। তিনি জন্মগ্রহণ করেছিলেন হুগলি জেলার বীরসিংহ গ্রামে। ঠিক আছে, বীর সিংহের সিংহ শিশু আমাদেরকে বলে, এই জন্য বীর সিংহের সিংহ শিশু বলা হয়। তিনি জন্মগ্রহণ করেছিলেন হুগলি জেলার বীরসিংহ গ্রামে। আমি আবারও বলছি, একবারই বলবো, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে শুনবে এবং মনোযোগ সহকারে শুনে সেগুলি জানার চেষ্টা করবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 26 সেপ্টেম্বর 1820 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, মাতা ভগবতী দেবী, এবং তিনি জন্মগ্রহণ করেছিলেন হুগলি জেলার বীরসিংহ গ্রামে। ঠিক আছে, তারপর মৃত্যুবরণ হয় 29 জুলাই 1891 কলকাতায়। যখন মৃত্যুবরণ করেছিলেন তখন তার বয়স ছিল 70 বছর। এই ছিল বিদ্যাসাগরের মানে সংক্ষিপ্ত পরিচয়। তারপর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রথম শুরু করেছিলেন সংস্কৃতের অনুবাদ দিয়ে, অর্থাৎ সংস্কৃত অনুবাদ দিয়ে তিনি প্রথম লেখা শুরু করেছিলেন। প্রথম বাংলা রচনার অনুবাদ মহাভারতের উপক্রমণিকা। প্রথম তিনি যে বাংলা রচনায় অনুবাদ করেছিলেন সেটা ছিল মহাভারতের উপক্রমণিকা ভাগের অনুবাদ। উনি পেশায় ছিলেন একজন লেখক, দার্শনিক, পণ্ডিত, শিক্ষাবিদ এবং অনুবাদক। তাছাড়াও আরো অনেক কিছু ছিলেন। আপাতত পেশায় লেখক, দার্শনিক, পণ্ডিত এবং শিক্ষাবিদ ছিলেন। তারপর তিনি ফোর্ট উইলিয়াম কলেজের ব্যবহারের জন্য লিখেছিলেন বেতাল পঞ্চবিংশতি। সেটা হিন্দি ভাষায় লিখেছিলেন। তিনি ফোর্ট উইলিয়াম কলেজের ব্যবহারের জন্য লিখেছিলেন বেতাল পঞ্চবিংশতি, সেটা হিন্দি ভাষায় লিখেছিলেন। নাটক অবলম্বনে লেখা শকুন্তলা, সীতার বনবাস। সীতার বনবাস ছিল অনুবাদমূলক গ্রন্থ। শকুন্তলা, সীতার বনবাস, কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম, অভিজ্ঞান শকুন্তলম যেটা নাটকের গদ্যানুরূপ হলো শকুন্তলা। সেই অভিজ্ঞান শকুন্তলম লেখক ছিলেন কালিদাস, মূল লেখক ছিলেন কালিদাস, এবং সেটাকে কি ট্রান্সফার অর্থাৎ কি অনুবাদ করেছিলেন শকুন্তলা নামে। তারপর হলো ঈশ্বরচন্দ্র অনুদিত শেক্সপিয়রের কমেডি অফ এরোস এবং হিস্ট্রি অফ বেঙ্গলি গদ্যাংশের গ্রন্থের নাম ছিল ভ্রান্তি বিলাস। তোমরা অবশ্যই মনে রাখবে, শেক্সপিয়রের কমেডি অফ এরোস এবং হিস্ট্রি অফ বেঙ্গলি গদ্যাংশের গ্রন্থের নাম ছিল ভ্রান্তি বিলাস। তারপর চেম্বার্সের বায়োগ্রাফিস এর অনুদিত গ্রন্থ ছিল জীবনচরিত, যেটা বিদ্যাসাগর লিখেছিলেন। বিদ্যাসাগর যে ভাষা ব্যবহার করতে সেটা দুটো ভাষায়, একটা হলো বাংলা এবং একটা হলো সংস্কৃত। যদি আসে যে বিদ্যাসাগরের ভাষা কি ছিল, তাহলে তোমরা অবশ্যই লিখবে বাংলা ও সংস্কৃত।
চেম্বার্সের বায়োগ্রাফি এর অনুদিত গ্রন্থ ছিল জীবনচরিত বিদ্যাসাগর যেটা লিখেছিলেন। তারপর হলো চেম্বার্সের রেডিমেন্ট অফ নলেজ বুধোদয় ইসব ট্রেভেলস এর অবলম্বনে লেখা কথামালা, অর্থাৎ চেম্বার্সের রেডিমেন্টস অফ নলেজের লেখা হলো বুধোদয় এবং ইসব ট্রেভেলস এর অবলম্বনে লেখা হলো কথামালা। তারপর বন্ধু রাজা কৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের কন্যার মৃত্যুতে তিনি লিখেছিলেন প্রভাতী সম্ভাষণ, অর্থাৎ তার বন্ধু ছিল কৃষ্ণ বন্দ্যোপাধ্যায়। এই কৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের কন্যার মৃত্যুতে তিনি লিখেছিলেন প্রভাতী সম্ভাষণ, যেটা বাংলা গদ্যের লেখা প্রথম লোককাব্য ছিল। ঠিক আছে, যদি আসে বাংলা গদ্যের লেখা প্রথম লোককাব্য কোনটি, তাহলে এটা দেওয়া যায় প্রভাতী সম্ভাষণ। তারপর বর্ণ পরিচয় গ্রন্থটি তিনি দুইটি ভাগে প্রকাশ করেছিলেন, বর্ণ পরিচয় গ্রন্থটি দুটি ভাগে প্রকাশ করেছিলেন। তারপর হলো রত্ন পরীক্ষা গ্রন্থটি বিদ্যাসাগর কশ্চিৎ উপযুক্ত বাইপুষ্য সহচর ছদ্মনামে প্রকাশ করেছিলেন। সেটা হলো রত্ন পরীক্ষা গ্রন্থটি বিদ্যাসাগর কশ্চিৎ উপযুক্ত বাইপু সহচর ছদ্মনামে প্রকাশ করেছিলেন। তারপর বিদ্যাসাগরের অতি অল্প হইল গ্রন্থটি 1873 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। কবে প্রকাশিত হয়? 1873 খ্রিস্টাব্দে অতি অল্প হইল গ্রন্থটি। তারপর বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা, সেটা 1855 খ্রিস্টাব্দে তিনি লিখেছিলেন। 1855 খ্রিস্টাব্দে বহু বিবাহ রহিত উচিত কিনা। তারপর বিদ্যাসাগরকে বলা হয় বাংলা গদ্যের জনক এবং যথার্থ শিল্পী বলে রবীন্দ্রনাথ ঠাকুর আখ্যায়িত করেছেন। বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক এবং যথার্থ শিল্পী বলেও আখ্যায়িত করেছেন, সেটা হলো রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যের ইংরেজি সাহিত্যের অনুকরণে, অর্থাৎ বাংলা সাহিত্যে ইংরেজি সাহিত্যের অনুকরণে 12টি বিরাম চিহ্ন প্রস্থ চিহ্ন প্রথম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রচলন করেছিলেন। বাংলা সাহিত্যের অনুকরণে 12টি বিরাম চিহ্নের প্রথম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রচলন করেছিলেন। তারপর বাংলা ভাষায় প্রথম যথার্থ শিল্পী বলা হয় বিদ্যাসাগরকে, প্রথম যথার্থ শিল্পী হিসাবেও বিবেচনা করা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। বিদ্যাসাগরের বিবৃতিমূলক পুস্তিকাগুলি হাস্যরসাত্মক ছিল। বিদ্যাসাগরের যে বিবৃতিমূলক পুস্তিকাগুলি ছিল সেগুলি বেশিরভাগই হাস্যরসাত্মক ছিল। তারপর ব্রজবিলাস ছিল একটা বিতর্কমূলক গ্রন্থ, ব্রজবিলাস একটা বিতর্কমূলক গ্রন্থ ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা। তারপর ব্যাকরণ কুমুদি ছিল বিদ্যাসাগরের লেখা ব্যাকরণমূলক গ্রন্থ। এবার তোমাদের যদি প্রশ্ন আসে ব্যাকরণমূলক গ্রন্থ কি, বিদ্যাসাগরের একটি ব্যাকরণমূলক গ্রন্থ হলো ব্যাকরণ কুমুদি। বিদ্যাসাগরের প্রথম রচনার নাম বাসুদেব চরিত্র। বিদ্যাসাগর যে প্রথম রচনা করেছিলেন সেটা হলো বাসুদেব চরিত্র। তারপর মিতি শাস্ত্রের কৃতিত্বের জন্য তাকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়। স্মৃতি শাস্ত্রের কৃতিত্বের জন্য তাকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়েছিল। সেই বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়েছিল সংস্কৃত কলেজ থেকে 1839 খ্রিস্টাব্দে। স্মৃতি শাস্ত্রের কৃতিত্বের জন্য তাকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়েছিল এবং সেটা 1839 খ্রিস্টাব্দে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়েছিল সংস্কৃতি কলেজ থেকে। তারপর হলো সর্বশুভকারী পত্রিকায় বিদ্যাসাগর 1850 খ্রিস্টাব্দে বাল্যবিবাহের বিরুদ্ধে প্রবন্ধ লিখেছিলেন। সর্বশুভকারী পত্রিকায় বিদ্যাসাগর 1850 খ্রিস্টাব্দে বাল্যবিবাহের বিরুদ্ধে একটি প্রবন্ধ লিখেছিলেন। অপূর্ব ইতিহাস পুস্তকটির রচয়িতাও ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অপূর্ব ইতিহাস পুস্তকটির রচয়িতা ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ওনার সাহিত্য রচনার উদ্দেশ্য ছিল জনকল্যাণকর। বিদ্যাসাগরের যে সাহিত্য রচনা করতেন সেগুলির উদ্দেশ্য ছিল কি? জনকল্যাণকর। তারপর অক্ষয় কুমার ছিলেন তত্ত্ব বিনোদিনী পত্রিকার প্রথম সম্পাদক। তত্ত্ব বিনোদিনী যে পত্রিকা ছিল সেটার প্রথম সম্পাদক ছিলেন অক্ষয় কুমার। তিনি অসুস্থ হলে বিদ্যাসাগর তার সম্পাদনা করতে শুরু করেন। 1847 থেকে 1865 খ্রিস্টাব্দ পর্যন্ত সেটা বিদ্যাসাগর সম্পাদনা করেছিলেন। এই জন্য এই পর্বকে বলা হয় তত্ত্ব বিনোদিনী বা বিদ্যাসাগর পর্ব। ঠিক আছে, অর্থাৎ তত্ত্ব বিনোদিনী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন অক্ষয় কুমার। পরবর্তী সময়ে 1847 থেকে 1865 খ্রিস্টাব্দ পর্যন্ত সেটাকে বিদ্যাসাগর পরিচালনা করেছিলেন। এই জন্য সেটাকে বলা হয় তত্ত্ব বিনোদিনী বা বিদ্যাসাগর পর্ব।
বিদ্যাসাগর যে যুগে জন্মগ্রহণ করেন তা ছিল এজ অফ রিজন এবং রাইট অফ ম্যানস। বিদ্যাসাগর যে যুগে জন্মগ্রহণ করেছিলেন তা ছিল এজ অফ রিজন এবং রাইট অফ ম্যানস। বিদ্যাসাগরের রচনাগুলিকে দুইটি ভাগে ভাগ করা হয়, একটা হলো অনুবাদমূলক, একটা হলো মৌলিক রচনা। তাছাড়াও আরো আছে, কিন্তু দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা অনুবাদমূলক এবং মৌলিক রচনা। সে অনুবাদমূলক রচনাগুলির মধ্যে রয়েছে বেতাল পঞ্চবিংশতি, যেটা 1847 সালে হয়েছিল, বেতাল পঞ্চবিংশতি। তারপর শকুন্তলা 1854 খ্রিস্টাব্দে, তারপর সীতার বনবাস 1860 খ্রিস্টাব্দে, ভ্রান্তি বিলাস 1859 খ্রিস্টাব্দে, বাংলার ইতিহাস 1848 খ্রিস্টাব্দে এবং জীবনচরিত সেটা 1849 খ্রিস্টাব্দে, বুধোদয় 1851 খ্রিস্টাব্দে এবং কথামালা 1856 খ্রিস্টাব্দে। তাহলে আমরা যদি সিরিয়াল বাই পড়ি তাহলে দেখা যাবে যে প্রথম কি বেতাল পঞ্চবিংশতি 1847 খ্রিস্টাব্দে, তারপর বাংলার ইতিহাস 1848 খ্রিস্টাব্দে, তারপর হলো 1848 জীবনচরিত 1849 খ্রিস্টাব্দে, তারপর হলো বুধোদয় 1851 খ্রিস্টাব্দে, তারপর হলো কথামালা 1856 খ্রিস্টাব্দে, তারপর হলো শকুন্তলা 1854 খ্রিস্টাব্দে, সীতার বনবাস 1860 খ্রিস্টাব্দে তিনি অনুবাদ করেছেন। এই সবগুলি ছিল কি অনুবাদমূলক, অর্থাৎ অনুবাদমূলক রচনা তিনি করেছিলেন। তারপর এদিকে এসলো মৌলিক রচনার মধ্যে রয়েছে প্রভাবতী সম্ভাষণ, যে মৌলিক রচনা করেছিলেন সেগুলির মধ্যে রয়েছে প্রভাবতী সম্ভাষণ 1891 খ্রিস্টাব্দে, তারপরে বিদ্যাসাগর চরিত 1891 খ্রিস্টাব্দে, সাহিত্য বিষয়ক প্রস্তাব ছিল 1853 খ্রিস্টাব্দে। আবার সমাজ সংস্কারকমূলক রচনাও তিনি লিখেছিলেন। সমাজ সংস্কারক রচনার মধ্যে রয়েছে এক দেশীয় প্রস্তাব, সেটা হলো 1855 খ্রিস্টাব্দে, বহু বিবাহ রহিত, সেটা ছিল দুইটা পর্বে, একটা ছিল প্রথম 1871 খ্রিস্টাব্দে, সেকেন্ড 1873 খ্রিস্টাব্দে। তারপর আবার লঘু রচনাও তিনি করেছিলেন। লঘু রচনার মধ্যে ছিল অতি অল্প হইল, সেটা প্রথম লিখেছিলেন 1875 খ্রিস্টাব্দে, তারপর সেকেন্ড ছিল 1873 খ্রিস্টাব্দে। তারপর ব্রজ বিলাস সেটা হলো 1884 খ্রিস্টাব্দে, রত্ন পরীক্ষা সেটা 1886 খ্রিস্টাব্দে। আবার ওনার লেখা শিক্ষামূলক রচনাও কয়েকটা রয়েছে। সেই শিক্ষামূলক রচনাগুলির মধ্যে তোমাদের যদি দেখা না যায় তাহলে অবশ্যই তোমরা দেখে নেবে। বর্ণ পরিচয় রয়েছে 1855 খ্রিস্টাব্দে। সাহিত্য আন্দোলনে বাংলার নবজাগরণ তিনি সৃষ্টি করেছিলেন সাহিত্য আন্দোলনের মধ্যে। তারপর হলো বিদ্যাসাগরের যে ভ্রাতা ছিল শম্ভুচন্দ্র বিদ্যারত্ন। বিদ্যাসাগরের ভ্রাতার নাম ছিল শম্ভুচন্দ্র বিদ্যারত্ন এবং পত্নীর নাম ছিল দীনময়ী দেবী। বিদ্যাসাগরের ভ্রাতার নাম শম্ভুচন্দ্র বিদ্যারত্ন এবং পত্নীর নাম ছিল দীনময়ী দেবী। বিদ্যাসাগর প্রথম সাহিত্যিক গদ্যের জন্ম দিয়েছিলেন। বিদ্যাসাগর প্রথম সাহিত্যিক গদ্যের জন্ম দিয়েছিলেন এবং ওনার ছদ্মনাম ছিল কি কশ্চিৎ উপযুক্ত বাইপুষ্য। তাহলে বিদ্যাসাগর সম্পর্কে আমি যতটুকু পারলাম সেই অল্প সময়ের মধ্যে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তোমরা অবশ্যই সেটা চেষ্টা করবে ভালো করে জেনে নেওয়ার জন্য। আবার ক্লাসটা ভালো করে দেখবে, দরকার পড়লে স্কিপ করে দেখবে, কিন্তু যে জিনিসগুলি বলে দিলাম আশা করি সেই জিনিসগুলি সম্পূর্ণ নির্ভুল হবে এবং চেষ্টা করবে যদি কোনো জায়গায় ভুল হয় তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। অর্থাৎ জন্মগ্রহণ করেছিল 26 সেপ্টেম্বর 1820 এবং মৃত্যু হয়েছিল 29 জুলাই 1891। নমস্কার, সবাই ভালো থাকবে।